চলে না, কাজেই চাদরটা মাথায় দিয়ে আমিও চোখ বুঝলাম। ঘুম কোনো মতেই এলো না। মাঝরাতে জয়রামপুর নামক একটা হল্ট স্টেশনে ট্রেন থামে। কিশোরীও আমি নেমে একটু সিগারেট খেয়ে নিলাম সেখানে। তারানাথের মুখ দেখে বোঝা মুশকিল সে জেগে আছে না ঘুমোচ্ছে। কিশোরী কিছু একটা বলতে গিয়েছিল, আমি ওর হাত চেপে ধরায় ও চুপ করল। বাকি রাতটুকু আমরা দুজনে কোথায় যাব, কি করব, এসব আলোচনা করেই কাটিয়ে দিয়েছি। অবশেষে যখন গন্তব্যে পৌঁছালাম তখন সকাল 7টা। স্টেশনটির নাম হৃদয়পুর। এই স্টেশনে নেমে প্রায় 60 থেকে 70 মাইল বাসে চেপে পৌঁছতে হয় আমার কর্মস্থলে। কিন্তু আজ ওই দিকে নয়, আমরা যাব পাঁচদেউড়ি নামক সবুজ পাহাড়ে ঘেরা এক প্রত্যন্ত গ্রামে। এবং তার অন্যতম প্রধান কারণ, ওই গ্রামটিতে বেশিরভাগ মানুষই বাঙাল। জায়গাটির বিষয়ে আমি অফিসে শুনেছি। কলকাতার থেকে অনেক বড় বড় কোম্পানি এদিকে নিজেদের ফাউন্ডেশন তৈরি করে। সেই সুবাদে কিছু দরিদ্র মানুষকে এনে পাঁচদেউড়িতে তাঁবু করে দেওয়া হয়েছিল। তারা সারাদিন কাজবাজ করে আবার তাঁবুতে ফিরে যেত। এভাবেই ক্রমাগত কাজ চলতে চলতে সেখানে একটা স্থায়ী বাসস্থান তৈরি হয়ে গেছে। লোকসংখ্যা এখন প্রায় 300 জনের কাছাকাছি। তবে ওখানে নাকি এখনো বিদ্যুতের আলো পৌঁছয়নি। কিশোরীকে 2-3টে জায়গার ব্যাপারে বলেছিলাম, কিন্তু ও তার মধ্যে এই জায়গাটাই বাঁচল। কিন্তু ভোগান্তি যে হবে এই কথা আমরা দুজনেই জানতাম। স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডে পৌঁছেই শুরু হলো তার সূত্রপাত। বোঝা গেল আমাদের পোশাক আশাকেই হয়তো লোকজন আঁচ করতে পেরেছে আমরা কলকাতার থেকে এসেছি। পাঁচদেউড়ি গ্রামের ব্যাপারে শুনতেই উত্তর পেলাম হিন্দি ভাষায়। अच्छा, तो 5 देवड़ी जाना है आप लोगों को? কিশোরী ইতিবাচক মাথা নাড়ল। तो फिर सुनिए, 5 देवड़ी जाने का यहाँ से कोई गाड़ी नहीं मिलेगा। एक काम कीजिए, गाड़ी में बैठ जाइए। लगभग 2 घंटे के बाद एक गांव पड़ेगा, जिस जगह का नाम है माझेर ग्राम। वहाँ पे उतर के किसी से भी पूछ लीजिएगा, आप लोगों को रास्ता बता देगा। दरअसल वहाँ पे कोई गाड़ी नहीं जाता है, चढ़ाई है ना। কথাটা শুনে খুব বিরক্ত লাগলো মনে মনে। কিশোরীকে বললাম, দেখেছো, আমি বলেছিলাম না এখানকার পরিবহন ব্যবস্থা অতটাও ভালো নয়। আমরা না হয় হাঁটলাম, কিন্তু আমি আমার অর্ধেক জীবনই পায়ে হেঁটেই অতিক্রম করেছি, তাই এই বিষয়ে আমার কোনো প্রতিবন্ধকতা আসবে না, তা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। এই তো, তাহলেই কোনো চিন্তা নেই আর। অগত্যা বাসে চাপলাম। মনে একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল না তা নয়। কিশোরী মাঝে মাঝে রহস্য ভরা চোখে আমার দিকে তাকিয়ে শীষ বাজাতে লাগল। তারানাথ বসেছিল আমাদের সামনের চেয়ার। মুখ ঘুরিয়ে বলল, সত্যি প্রথমে না না করলেও এখন যেন মনে হচ্ছে না এলে সত্যি খুব বিপদ হয়ে যেত। কিশোরী ভ্রু কুঁচকে বলল, বিপদ? এই কথা বলার কারণ কি ঠাকুরমশাই? মানে বিপদের এখানে তো কিছুই দেখছি না। তারানাথ তখনই জানলা দিয়ে হাত বের করে বললে, পুরো আকাশের কোনো জায়গায় মেঘ নেই, শুধু ওই জায়গাটায় দেখো আকাশটা ভারী হয়ে আছে। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতবার কোনো সম্ভাব্য বিপদের স্থানে উপস্থিত হয়েছি ততবারই এই প্রকার ইঙ্গিত কিন্তু আমি পেয়েছি। খুব ভুল না করলেও তোমরা এ যাত্রায় এমন কিছু অভিজ্ঞতার সাক্ষী হবে যা আমার মটলেনের বাড়িতে বসে তোমরা ধারণাই করতে পারো না। কথাটা শুনে শরীরের সব পশম একেবারে দাঁড়িয়ে গেল। কিশোরীর চোখ উঠেছে কপালে। এমনই একটা জায়গা বেছেছিলাম তারানাথের কাছে থেকে অদ্ভুত সব কাহিনী বের করব বলে, কিন্তু আমরা নিজেরাই যে কোনো একটা কাহিনীর প্রত্যক্ষ সাক্ষী হব এই রূপ কোনো মানসিক প্রস্তুতি ছিল না। কাঁপা কাঁপা গলায় বললাম, ঠাকুরমশাই, আমাদের কি করা উচিত? ফিরে যাবেন কি? জীবনে এমন দিনও এসেছে যে সময় মনে হয়েছে আমার অস্তিত্ব আর কিছুক্ষণের। মানুষের সেবা করায় সাধকের মূল ধর্ম, কিন্তু সাধক হতে আমি পারিনি ঠিকই, তবে আজ পর্যন্ত কোনোদিনও কোনো প্রকার বিপদের সংকেত আমায় পিছুপা করেনি। তাই এই পর্যায়ে আমি শুধু একটা কথাই বলতে পারি, তোমাদের ভয় লাগলে তোমরা ফিরে যেতে পারো।
আমি কোনো মতেই বিপদকে পথ দেখাবো না। বলে তারানাথ জানলার কপাটটা নামিয়ে দিল। ডিসেম্বরের এই হাড় জমানো শীতেও আমার ও কিশোরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। আমরা দুজনেই চুপ। খানিক বাদেই ড্রাইভার আমাদের মাঝের ডাঙ্গা বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। এই বাস স্ট্যান্ডটি অবশ্যই ডাক বাংলো বাস স্ট্যান্ড নামেও পরিচিত। বাস স্ট্যান্ড বললে ভুল হবে, জঙ্গলে ঘেরা একটা জায়গাকে কিছুটা পরিষ্কার করে নিয়ে সেখানে দুটো দোকান করা হয়েছে। শুধুমাত্র এই দুটি লোকই উপস্থিত ছাড়া দূর দূরান্ত পর্যন্ত অন্য বাড়ি ঘর চোখে পড়ে না, কেবল একটি দুস্থ ভগ্নপ্রায় ডাকবাংলো ছাড়া। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমার এবং কিশোরীর শরীরটা খুব অসুস্থ লাগতে শুরু করলো। তাদের মধ্যে একটি দোকানের সামনে বেঞ্চি পাতা আছে দেখে আমরা সেদিকে এগোলাম। তারানাথ বসল না, সে সন্দিগ্ধ দৃষ্টিতে আকাশের দিকে জরিপ করছে। দোকানদার এক বৃদ্ধ ভদ্রলোক আমাদের দেখে হাসি মুখে বাইরে বেরিয়ে এলেন। বললেন, আসুন 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 আসুন, আপনাদের মধ্যে ডাক্তার ঘোষাল কে? অবাক হলাম ওনার মুখে বাংলা কথা শুনে। কিশোরী জল খাচ্ছিল, দ্রুত ঢোক গিলে বললে, এ কি, আপনি বাংলা জানেন? তা জানি বই কি, কলকাতার মানুষ আর বাংলা জানবো না তাই কি হয় নাকি? আপনার বাড়ি কলকাতায়? লোকটি হ্যাঁবাচক ইঙ্গিত করে আমার পাশে বসল। দেখলাম প্রথমে যে উজ্জ্বলতা ওনার মুখে ছিল তা হঠাৎ মিলিয়ে গেছে। এদিকে তারানাথ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধ একটি বিড়ি ধরিয়ে বললেন, তাহলে আপনারাও কেউ ডাক্তার ঘোষাল নন? আসলে গরিব মানুষের অসুস্থতার কোনো চিকিৎসা নেই, ওরা হয়তো এইভাবেই মরবে। এবার তারানাথ বলল, আপনি কোন মানুষের কথা বলছেন জানতে পারি? বৃদ্ধ মুখ তুলে তারানাথের দিকে তাকিয়ে বললেন, বছর 20 আগে কলকাতা থেকে এখানে এসেছি। দিনমজুরের কাজ করে অল্প অল্প টাকা জমিয়ে এই দোকানটা দিয়েছি। আমার বাড়ি ওই 5 দেউড়ি গ্রামেই। মাস 2 হলো গ্রামে প্রায় প্রতি সপ্তাহে একটা করে বাচ্চা মারা যাচ্ছে। সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানেন? মৃত্যুর কারণ কিন্তু সবার এক। কি কারণ? মৃত্যুর 2 দিন আগে ওদের নাভিতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যে যন্ত্রণা এতটাই যে কোনো ওষুধ বা জল পড়াতে কাজই হচ্ছে না। গ্রামের ছেলেরা সব থেকে ভালো ডাক্তার এনেছিল, কিন্তু তারা এখানে বসে চিকিৎসা করতে চাইছে না। 5 দেউড়ি গ্রামে যত মানুষ আসে সবাই দিনমজুরের কাজ করে। তাদের কি আর সাধ্য আছে বলুন শহরের ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর? আমার একটাই মাত্র ছেলে, নাম বীরেন। অনেক কষ্ট করে ওকে বড় স্কুলে পড়াশোনা করিয়েছি, এখন কলকাতায় কাজ করে। যদিও সে কষ্টের মূল্য দিয়েছে, গ্রামের এই পরিস্থিতির খবর শুনিয়ে আমার এক চিঠিতে সে এখানে ছুটে এসেছে। শহর থেকে ডাক্তার আনা, ওষুধ কেনা সব ওই করছে, কারণ এখানে তো কেউ পড়াশোনা জানে না। আমার ছেলে গেছে ওই হৃদয়পুর স্টেশনে। কলকাতা থেকে এক ডাক্তারবাবুর আসার কথা আছে আজ, সেই কারণে। ওই 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 তো বাস আসছে, ওই ওই বাসে বোধহয় এলো। এমন সময় একটি বাস এসে দোকানের সামনে দাঁড়ালো। নামলো শুধুমাত্র বছর 40-এর একজন মাঝ বয়সী লোক। মুখে ক্লান্তি ও হতাশার ছাপ স্পষ্ট। আমাদের 3 জনের মুখের দিকে একবার চেয়ে বললে, আপনাদের তো বাঙালি বলে মনে হচ্ছে, শহর থেকে এসেছেন বুঝি? উত্তরটা দিল তারানাথ। বলল, এরা শহর থেকে এসেছে বটে, তবে আমায় দেখে আশা করি বুঝতে পারছো যে আমি শহরের মানুষ নই, কিন্তু আমাদের বন্ধুত্ব হয়েছে শহর থেকেই। আমরা 3 বন্ধু এসেছি 5 দেউড়ি গ্রামে ঘুরতে। তবে তোমার বাবার মুখে শুনলাম গ্রামের অবস্থা নাকি খুবই খারাপ। তা কি হয়েছে একটু খুলে বলো তো। বীরেন একবার তার বাবার দিকে তাকিয়ে বেঞ্চির এক কোনায় বসল। তারপর বলল, বাবা তাহলে আপনাদের জানিয়েছে। আপনারা যে আবার শুনতে চাইছেন এই অনেক। এক ডাক্তারবাবুকে 2 দিন পর পর চিঠি লিখে চলেছি, তার কোনো খোঁজ নেই। আপনারা বলুন তো, এভাবে কি মানুষ মারা যায়?
কোথাও কিছু না, হঠাৎ পরশুদিন রাতের বেলায় নিতাই তার ছোট মেয়ের পেটে যন্ত্রণা উঠল, সাথে ধুম জ্বর। খবর পাওয়া মাত্র তার বাড়ি